আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নাফিস ইসলাম আপনাদের সাথে আলোচনা করব শতকরা বিষয়ে। চলুন তাহলে শুরু করা যাক। তো এই শতকরা ব্যাপারটার সঙ্গে আমরা সবাই আসলে কম বেশি পরিচিত। শতকরা বলতে বোঝায় যে আমার যেই জিনিসটা আছে সেটা কত পার্সেন্ট আছে, মানে পার্সেন্ট বা শতকরা। এটা মানে হচ্ছে 100 ভাগের কত ভাগ। তার মানে আমার কাছে যা আছে সেটার অ্যাকচুয়াল ভাগটাকে যদি 100 ধরি, তাহলে আমার ভাগটা আর ওই ভাগটার রেশিও যেটা আসবে সেটাকে যদি 100-র মধ্যে নিয়ে আসি বা 100 এর মাধ্যমে প্রকাশ করি, সেটা হবে আমার শতকরা পার্সেন্টেজ। চলুন তাহলে কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। তো প্রথমটা আমাকে বলেছে যে হাফ 3/4 এর শতকরা কত ভাগ। তাহলে হাফ এটাকে যদি আমি 3/4 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমার আসছে যে হাফ গুণন 4/3, কাটাকাটি করলে এখানে আসে 2, তাহলে 2/3। এখন এইটা হচ্ছে আমার ভগ্নাংশে এসেছে, এটাকে আমাকে শতকরা নিতে হবে। তাহলে আমি এটাকে 100-র মধ্যে নিয়ে যাব। তাহলে এটা এখন যদি একের রেসপেক্টে চিন্তা করি, একের জন্য হচ্ছে 2/3, তাহলে 100 রেসপেক্টে আসবে 2/3 গুণন 100, অর্থাৎ 66.66%। তার মানে এটার উত্তর আসবে 66.66%। এখন এই সব কিছুই, সব ভগ্নাংশকেই আমরা একের রেসপেক্টে চিন্তা করব। তাহলে আমরা 100 দিয়ে ওটাকে যদি গুণ করে দেই, তার মানে আমি সেটাকে তখন শতকরায় পেয়ে যাব। অর্থাৎ শতকরা আর কিছুই না, একটা ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা। তাহলে এর পরেরটা আমাকে বলেছে 125-এর 125% কত আসবে। এখন 125-এর 125%, তাহলে 125 গুণন 125 ডিভাইডেড বাই 100। এই যে 125%, এটা মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই 100। তাহলে এটাকে গুণ করে দিলেই যা আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে গুণ করে দিই, এটাকে 25 দিয়ে কাটলে আমার আসছে 5, এটাকে 25 দিয়ে কাটলে আমার আসছে 4। তাহলে আমার 5 ইন্টু 125 ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে আমার অ্যান্সারটা। তাহলে আমার অ্যান্সারটা আসছে 156.25। তার মানে 125-এর 125% সমান হচ্ছে 156.25। আশা করি সাধারণ শতকরা হিসাবে এই দুইটা প্রবলেম আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন তাহলে সামনে আগাই। এরপরটাই বলেছে 75টি প্রশ্নের মধ্যে আসাদ নামে একজন মানুষ 60টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তাহলে সে কত পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছে? তাহলে তার উত্তর দিয়েছে হচ্ছে 60টা, আর প্রশ্ন ছিল হচ্ছে 75টা। তার মানে এটা গুণন যদি আমি 100 করে দেই, তাহলেই আমার শতকরা হিসাবটা চলে আসবে। আমি যদি কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে 4×15 = 60 আর 5×15 = 75। 5 দিয়ে এটাকে কাটাকাটি করলে আমার আসে হচ্ছে 5×20 = 100। তার মানে আমার উত্তর 80। তার মানে 80%। তার মানে তার সঠিক উত্তরের পার্সেন্টেজটা হচ্ছে এই 80%। পরটায় যাই। পরটায় বলেছে 120 জন এর মধ্যে 30 জন এ প্লাস পেলে এ প্লাস এর হার কত। মানে এ প্লাস তাহলে কতজন পেয়েছে, এই যে হার, হার মানেও কিন্তু শতকরা হার। তাহলে 120 এর মধ্যে 30 জন এ প্লাস, তার মানে 30 ডিভাইডেড বাই 120, এইটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমার এ প্লাস এর হার চলে আসবে। তাহলে কাটাকাটি করলে 30 1, আর এখানে 30 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে আমার আসছে 25। তার মানে 25% হচ্ছে আমার এ প্লাস পাওয়ার হার। চলুন তাহলে সামনে আগাই। ওকে, এই ম্যাথটা একটু মজার ম্যাথ। এখানে বলেছে শামীমের আয় এবং ব্যয়ের রেশিও 20 এবং 15। তার সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ। তাহলে আমি যদি ধরে নিই তার আয় হচ্ছে 20 আর ব্যয় হচ্ছে 15, এটাকে বিয়োগ করে দিলে আমি পাবো না তার সঞ্চয়। তারপর তার সঞ্চয় হচ্ছে 5। এখন এইটা হচ্ছে আমার আয় আর এটা হচ্ছে আমার সঞ্চয়। তাহলে আমাকে জানতে চেয়েছে সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ। তাহলে এটাকে আমি যদি ভাগ করে দেই, তাহলে আমার ভগ্নাংশ আসবে। এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করে দিলেই আমার শতকরা হিসাব চলে আসবে। তাহলে কাটাকাটি করলে 20 হচ্ছে 5 দিয়ে গুণ করলে 100 হয়,
তাহলে 5 × 5 তার মানে 25। তাহলে সঞ্চয় আয় হচ্ছে আমার 25%, যেটা অ্যাকচুয়ালি ভালো। কারণ আমি যতটুকু আয় করব তার একটা পার্সেন্টেজ সবসময় আমাকে সেভিংসে রাখতে হবে, নাহলে দুর্দিনে আমাদের কিন্তু খুব অসুবিধা হবে। কারণ এরকম প্যান্ডেমিক কখন আসে সেটা কিন্তু আসলে বলা যায় না। ওকে, পরের ম্যাথ আমাকে বলেছে যে 120 জনের মধ্যে 30 জন এ প্লাস পেলে এ প্লাস এর হার কত। এখন এ প্লাস এর হার তো আমরা আগের ম্যাথে বের করেছি, তাহলে এই ম্যাথটাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে এ প্লাস এর হার না বের করে এ প্লাস না পাওয়ার হার, তাহলে আমার ব্যাপারটা কিরকম আসবে? তখন আসবে 120-এর থেকে 30 বাদ দিলে যাদেরকে পাই তারাই হচ্ছে আমার এ প্লাস না পাওয়া, তার মানে 90 জন এ প্লাস পায় নাই। তাহলে এ প্লাস না পাওয়ার হার 90/120 × 100, অর্থাৎ কাটাকাটি করলে 30 দিয়ে কাটলে 3, 30 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে আমার আসে 25। তাহলে 3 × 25 তার মানে 75%। তার মানে এ প্লাস পায়নি 75%। তাহলে এই ম্যাথটা আর আগের ম্যাথটা কিন্তু একইভাবে আমার মিলে গেল, কারণ এ প্লাস পেয়েছে হচ্ছে 25%। তাহলে দুটাকে যোগ করলে আমার আসছে কিন্তু 100%, অর্থাৎ আমার ম্যাথটা আগেরটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। চলুন তাহলে সামনে আগে। আচ্ছা, এর পরের ম্যাথে বলেছে একটি পরীক্ষায় 60% পাশ করেছে, ফেল যারা করেছে তার মধ্যে 15 জন বিদেশে আর 45 জন ব্যবসা শুরু করে। তার মানে ফেলের মোট সংখ্যাটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আগে বের করে নি ফেল কত পার্সেন্ট ছিল। তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 100 হিসাব। তাহলে 100-র মধ্যে 60%, অর্থাৎ 60 জন পাস করেছে। তার মানে ফেলের পার্সেন্ট হচ্ছে 100 - 60, অর্থাৎ 40%। এখন এই প্রশ্ন মতে এই 40% ইজ ইকুয়াল টু আমার 15 যোগ 45 জন বা 60 জন। তাহলে 1% সমান সমান আসবে 60/40। তাহলে 100% সমান সমান আসবে 60/40 গুণন 100। তাহলে এখান থেকে আমি মানুষের সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ আমার টোটাল পরীক্ষার্থী ছিল 150। আচ্ছা, পরেরটায় যাই। পরেরটায় বলেছে সিএসসি কোর্সে 30% পাস করেছে, খুব ভালো। তাহলে ফেল করছে কতজন? 100 - 30, অর্থাৎ 70%। এখন যারা ফেল করেছে তাদের মধ্যে 15 জন হচ্ছে পরীক্ষা দিয়েছে আর 30 জন পরীক্ষাই দেয়নি। তাহলে আমাকে বের করতে হবে কতজন ওই কোর্সটা নিয়েছিল। তাহলে যারা ফেল করেছে তাদের পার্সেন্টেজ হচ্ছে 70, আর তাদের সংখ্যাটা আমরা এই দুইটা থেকে পেয়ে যাব। তাহলে 70% সমান সমান আসছে আমার 30 যোগ 15 ইজ ইকুয়াল টু 45। তাহলে 1% সমান সমান 45/70। একইভাবে 100% সমান সমান 45 গুণন 100 ডিভাইডেড বাই 70। তাহলে আমার এটা করলে মানুষগুলা আসবে (64.23 জন। এখন ফ্র্যাকশন তো নেওয়া পসিবল না, তাহলে আমাকে অপশনের দিকে খেয়াল করতে হবে যে 64-র আশেপাশে যে অপশনগুলো আছে সেগুলোকে আমি অ্যান্সার করব। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে যাওয়া যাক। আচ্ছা, এর পরের ম্যাথে বলেছে একটা ভোট কেন্দ্রে একজন উপস্থিত ভোটারদের 60% এর ভোটে নির্বাচিত হয়। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500টা ভোট বেশি পেলে মোট ভোটারের সংখ্যা আমাকে বের করতে হবে।
তাহলে ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোটে সে নির্বাচিত হয়েছে। তার মানে উপস্থিত ভোটারকে যদি আমি ধরে নিই 100 জন ছিল, তাহলে তার মধ্যে এই 60 জন থাকার কারণে বা এই 60 জন তাকে ভোট দেওয়ার কারণে সে নির্বাচিত হয়েছে। তাহলে বাকি থাকছে আমার 100 মাইনাস 60, অর্থাৎ 40%। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছে। তার মানে এই পার্সেন্টেজের যে গ্যাপটা, এই দুইটা পার্সেন্টেজের যে গ্যাপ, সেটার ভ্যালু হচ্ছে আমার 7,500। আমাকে তাহলে মোট ভোটারের সংখ্যা বের করতে হবে। তাহলে এই পার্সেন্টেজ গ্যাপটা আসলে কত? 60 বিয়োগ 40 মানে হচ্ছে 20%। তার মানে প্রশ্ন মতে এই যে 20%, এইটা মানে হচ্ছে আমার 7,500। তাহলে 1% সমান সমান 7,500 ডিভাইডেড বাই 20। তাহলে 100% সমান সমান 7,500 গুণন 100 ডিভাইডেড বাই 20। কাটাকাটি করলে 5 20 100, আর 5 গুণন 75 করলেই আমার হয়ে যাবে যে কতজন আসলে সেখানে ছিল। তাহলে ছিল 37,500 জন। তাহলে আমার মোট ভোটার এটাই। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। আচ্ছা, এখানে বলেছে একটা গণিত বইয়ের প্রকৃত মূল্যের 80% মূল্যে 72 টাকায় বইটা বিক্রি করা হলো। আমাকে প্রকৃত মূল্যে বা প্রকৃত মূল্যটা বের করতে হবে। তাহলে প্রকৃত মূল্যের 80% মূল্য যেটা, সেটা হচ্ছে 72 টাকা। এই টাকায় বইটা বিক্রি করা হয়েছে। তাহলে এই 80% সমান সমান আমার 72 টাকা। তাহলে এখান থেকে 1% এর ভ্যালু আসবে 72 ডিভাইডেড বাই 80। তাহলে 100% এর ভ্যালু আসবে 72 গুণন 100 ডিভাইডেড বাই 80। তাহলে বইটার প্রকৃত মূল্য আমি পাবো 90 টাকা। তার মানে এটাই বইটার প্রকৃত মূল্য। এখন এর পরের ম্যাথে যাই। এরপরের ম্যাথে বলেছে যে বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 90% মূল্য 72 টাকা হলে ওই টাকায় বইটা বিক্রি করা হয়েছিল। একই ম্যাথ, পার্থক্যটা হচ্ছে এখানে আমরা লিখবো যে 90% সমান সমান হচ্ছে 72 টাকা। তাহলে আমার 100% সমান সমান আসবে 72 ডিভাইডেড বাই 90 গুণন 100। তাহলে আমার উত্তরটা আসছে 80 টাকা। তার মানে বইয়ের প্রকৃত মূল্য এখানে আমি পাচ্ছি 80 টাকা, আর এখানে বইয়ের প্রকৃত মূল্য আমি পাচ্ছি 90 টাকা। আশা করি এই টাইপের ম্যাথ আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। চলুন তাহলে সামনে আগাই। আচ্ছা, এখানে বলেছে একটা বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী 80 জন হলে সিট পায়। ওই 80 জনের মধ্যে আবার 60% সিঙ্গেল রুম পায়। যদি 1200 জন সিঙ্গেল রুম পায়, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে এই 80 জন মোট শিক্ষার্থী যারা, তাদের মধ্যে 80 জন হচ্ছে হলে সিট পায়। এখন এই মোট শিক্ষার্থী 80 জন মানে হচ্ছে এখানে 80% আসলে বোঝানো হয়েছে খুব সম্ভবত। তার মানে আমি ধরে নিচ্ছি যে মোট শিক্ষার্থীর 80% হলে সিট পাবে। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে একটা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর শতকরা 80 জন হলে সিট পায়। তাহলে হলে সিট পায় না কারা? 100 মাইনাস 80, অর্থাৎ শতকরা 20 জন হলে সিট পায় না। এখন যারা হলে সিট পায় তাদের মধ্যে আবার 60% সিঙ্গেল রুম পায়। যদি সিঙ্গেল রুম 1200 জন পায়, তাহলে মোট কতজন শিক্ষার্থী ছিল? তাহলে আমি ধরে নিচ্ছি এই যে 60% সমান সমান হচ্ছে আমার 1200।
তাহলে এখান থেকে আমি যদি বের করি 100% সমান সমান 1200 ডিভাইডেড বাই 60 গুণন হচ্ছে আমার 100। তাহলে 10 দিয়ে কাটলে 6, 10 দিয়ে কাটলে আমার 120, আর 6 দিয়ে কাটলে আমার এখানে 20। তার মানে 100% সমান সমান হচ্ছে 2000 জন। এখন হলে যারা সিট পেয়েছিল তাদের 60% সিঙ্গেল রুম পায়, সেই 60% এর নাম্বারটা আমি বের করেছিলাম। তাহলে যারা হলে সিট পায় তাদের নাম্বারটা এই 60% এর 100% থেকে বের হয়ে আসবে। অর্থাৎ এই যে এখানে আমরা 100%টা বের করলাম 2000 জন, এটা কিন্তু হলে যারা সিট পেয়েছে তাদের সংখ্যা। তাহলে হলে যারা সিট পেয়েছে তারা আবার মোট শিক্ষার্থী কত পার্সেন্ট ছিল? 80% ছিল। তার মানে এখন যদি আমরা আবার অ্যাপ্লাই করি যে 80% এর ভ্যালু হচ্ছে 2000, তাহলে 100% এর ভ্যালু আমার আসবে 2000 গুণন হচ্ছে 100 ডিভাইডেড বাই 80। তাহলে এখান থেকে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ইজিলি বের করে ফেলতে পারি। অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ছিল আসলে 2500 জন। আশা করি শতকরা সাধারণ হিসাবের এই ম্যাথগুলো আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টপিকে যাওয়া যায়। পরের টপিকটা হচ্ছে শতকরা হ্রাস বৃদ্ধি। অর্থাৎ আমি এতক্ষণ তো জাস্ট হিসাব করছিলাম যে কোনো একটা জিনিস থাকবে, তার পার্সেন্টেজে একটা জিনিস আমি পাচ্ছি। এবার এই পার্সেন্টেজ আমাকে না বলে পার্সেন্টেজ বৃদ্ধি বা কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে এটা বলে দিবে। সেখান থেকে আমার বাকি হিসাবগুলো করতে হবে। চলুন তাহলে উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা একটু ভালোভাবে বুঝে নিই। আচ্ছা, প্রথম ম্যাথে বলা হয়েছে তেলের দাম 25% বাড়লে তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে ব্যয় আমার বৃদ্ধি পাবে না। তাহলে এখানে আমরা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে আমার কনজিকিউটিভ শতকরা বা হচ্ছে পরপর কয়েকটা পার্সেন্টেজের যে ফর্মুলাটা সেটা। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। ধরা যাক অন্য একটা স্ক্রিন নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরা যাক যে আমি এমন একটা জিনিস বের করলাম যে একটা আয়তক্ষেত্রের আমার দৈর্ঘ্যকে আমি 20% বাড়ালাম আর প্রস্থকে আমি 10% কমালাম। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে যে এই ক্ষেত্রফল কিরকম পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফলটার উপরে কি এদের দুইটার বাড়া কমা ডিপেন্ডেন্ট? তাহলে আমি এই যে পার্সেন্টেজ বাড়া কমাটা এটাকে অ্যাকিউমুলেট করে একটা শর্টকাট ফর্মুলা বানিয়েছি। সেটা হচ্ছে যে যতটুকু বাড়বে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখবো, যতটুকু কমবে সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখবো। তারপর দুইটাকেই আমি গুণ করে 100 সাপেক্ষে বের করব। তাহলে প্লাস 20% বৃদ্ধি, তারপরে হচ্ছে মাইনাস 10% হ্রাস, তারপরে প্লাস 20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। তাহলে এইটা যদি আমি করি তাহলে আমার আসছে যে +10 মাইনাস 200 ডিভাইডেড বাই হচ্ছে 100 মানে হচ্ছে -2, তার মানে হচ্ছে +8। তার মানে আমার ক্ষেত্রফলটা কিন্তু এই 8% বাড়বে। আপনারা যদি কনফিউজ থাকেন তাহলে একটা ম্যাথ করে দেখতে পারেন যে যদি আমি এইটার দৈর্ঘ্যকে 10 মিটার নেই আর এর প্রস্থকে 5 মিটার নেই, তাহলে ক্ষেত্রফল আসার কথা হচ্ছে 50 বর্গ মিটার। তাহলে এটার দৈর্ঘ্য 20% আমি কমাচ্ছি, তার মানে আমার তখন নতুন দৈর্ঘ্য আসবে 8 মিটার আর 10 সরি আমি এখানে 20% বাড়াচ্ছিলাম, তাহলে আমার নতুন দৈর্ঘ্য আসবে হচ্ছে 12 মিটার।
আর এখানে হচ্ছে আমি 10% প্রস্থ কমাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমার প্রস্থটা আসবে হচ্ছে 4.5 মিটার। তাহলে 12 × 4.5, আমার নতুন ক্ষেত্রফল আসছে হচ্ছে 54 বর্গমিটার। তাহলে 54 আর 50 এটার মধ্যে ডিফারেন্স কত? 4। তাহলে এতটুকু কি বেড়েছে? তাহলে 4/50 ইজ ইকুয়াল টু আমার আসছে 0.08। এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই 100 দিয়ে গুণ করে, তাহলে আমার আসছে 8%। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে এই 8% কিন্তু আমি একবারেই এখান থেকে বের করেছিলাম, যে 8%। অর্থাৎ আপনাদের কিন্তু এক্সট্রা যে হ্যাসেলটা সেটা কিন্তু আর করতে হচ্ছে না। আশা করি এই শর্টকাটটা আপনারা ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছেন। চলুন তাহলে এই শর্টকাট দিয়ে আমরা এই ম্যাথগুলা করে ফেলি। তাহলে এই ম্যাথে বলেছে যে যদি তেলের দাম 25% বাড়ে, তার মানে হচ্ছে এখন +25। তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে? তার মানে আমি কমাতে চাচ্ছি, তার মানে আমি মাইনাস ধরলাম x% কমাবো। তাহলে এদের আয় ব্যয় মানে ব্যয়টা বৃদ্ধি পাবে না, তার মানে কোনো চেঞ্জ কিন্তু হবে না। তাহলে +25 × -x/100, এইটার কোনো চেঞ্জ আসবে না, তার মানে এটার ভ্যালু আসবে কত? 0। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে 25 - x - 25x/100 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাই যে 25 - x ইজ ইকুয়াল টু 25x/100, বা 2500 ইজ ইকুয়াল টু 100x প্লাস 25x। তাহলে এখান থেকে x এর ভ্যালু পাই 2500/125 মানে হচ্ছে 20। অর্থাৎ শতকরা আমার 20% কমাতে হবে। তার মানে আমার উত্তর আসছে যে আমি 20% কমাবো। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পাশের ম্যাথটাও করে ফেলি। এখানে বলেছে চিনির দাম 20% বেড়েছে, তার মানে চিনির দাম হচ্ছে +20। একটা পরিবার চিনির ব্যবহার এমন ভাবে সমন্বয় করলো যে তাদের খরচ বাড়লো না। এখানে কিন্তু আমাকে বলেনি যে কতটুকু বেড়েছে বা কমেছে, তাহলে আমি ধরে নিব যে x% সমন্বয় করেছে, তার মানে আমি এটাকে +x ধরে নিচ্ছি। এখন যদি আমার উত্তরে এইখানে যেরকম +20 এসেছে, এই জায়গায় যদি -20 আসতো, তখন কিন্তু আমি ধরে নিতাম যে কমেছে। যেহেতু আমি প্রথমেই মাইনাস ধরে নিয়েছিলাম আগের ম্যাথে, এই কারণে আমার এখানে প্লাস চলে এসেছিল। যদি আমি এখানে প্লাস ধরে নিতাম, তাহলে আমার এখানে আসতো মাইনাস, অর্থাৎ আমি কিন্তু তখন এখান থেকেও বলতে পারতাম যে আমার অ্যাকচুয়ালি কমাতে হবে। তাহলে আমি এই কারণে এখানে ধরে নিচ্ছি +x। তাহলে 20 + x + 20x/100, খরচ কিন্তু বাড়ে নাই, তার মানে ইকুয়াল টু 0। তাহলে আগের মতোই 20 + x ইজ ইকুয়াল টু -20x/100। তাহলে আমার আসছে যে 2000 ইজ ইকুয়াল টু -120x। তার মানে x ইজ ইকুয়াল টু -2000/120। তাহলে আমার উত্তরটা আসছে -16.67%, অর্থাৎ 16.67% আমি খরচ কমাবো। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো চলুন তাহলে আমরা পরের ম্যাথে আগাই।
পরেরটা আমাকে বলেছে যে চালের দাম 20% বাড়ায় 750 টাকায় আগের চেয়ে 5 কেজি চাল কম পাওয়া যায়। তাহলে চালের দাম 20% বাড়ায়, এখন চালের মূল্য কত হয়েছে? 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। তো এখন আমার 100 টাকায় 20 টাকা বেড়েছে, তাহলে 750 টাকায় কত টাকা বাড়বে সেটা আমাকে বের করতে হবে। তাহলে পূর্ব মূল্য আমার যদি এখন 100 টাকা হয়, তাহলে বর্তমান মূল্য হচ্ছে আমার 750 টাকা। পূর্ব মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে বর্তমান মূল্য হচ্ছে আমার 120 টাকা। তাহলে একইভাবে পূর্ব মূল্য যদি আমার 750 টাকা হয়, তাহলে বর্তমান মূল্য হচ্ছে 120 ডিভাইডেড বাই 100 গুণন 750, অর্থাৎ আমার বর্তমান মূল্য আসছে 900 টাকা। তার মানে এই যে 5 কেজি চাল আগের চেয়ে কম পাওয়া যেত, এই 5 কেজি চালের মূল্য আসলে এই 900 আর এই 750-এর বিয়োগফল। তার মানে 5 কেজি চালের দাম আসলে এই 900 মাইনাস 750 অর্থাৎ 150 টাকা। তাহলে 1 কেজির দাম হবে 150 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 30 টাকা। এখন আবার আগের মতোই, যে আমার আগের মূল্য যদি 30 টাকা হয়, তাহলে বর্তমান মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে আমি শুরু করব এই যে এখান থেকেই, যে আগের মূল্য আমার 100 টাকা হলে এখনকার মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে আগের মূল্য আমাকে বের করতে হবে এখানে। সুতরাং বর্তমান মূল্য হচ্ছে আমার 30 টাকা হলে আমার আগের মূল্য আসবে 100 ডিভাইডেড বাই 120 গুণন 30, অর্থাৎ আমার আসছে 25 টাকা। অর্থাৎ চালটার পূর্ব মূল্য ছিল 25 টাকা। এখন আমরা এখানে জাস্ট এইটার ইনফরমেশনটাকে একটু উল্টিয়ে দিয়েছি। মানে আমার এখানে এটা ছিল হচ্ছে পূর্ব মূল্য, এটা ছিল হচ্ছে বর্তমান মূল্য। তাহলে আমি শুরু করছি হচ্ছে বর্তমান দিয়ে, যে এইভাবে, যে বর্তমান মূল্য যদি আমার 120 টাকা হয়, তাহলে আমার পূর্ব মূল্য হচ্ছে আমার আসবে 100 টাকা। বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্ব মূল্য আসবে 100 ডিভাইডেড বাই 120 টাকা। সেইভাবে বর্তমান মূল্য 30 টাকা হলে পূর্ব মূল্য আসবে 100 গুণন 30 ডিভাইডেড বাই 120। এখান থেকে আমি পেয়েছি 25 টাকাটা। এই টোটাল হিসাবটা আমি এখানে একবারে করে ফেলেছি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। চলুন তাহলে সামনে আগাই। আচ্ছা, এখানে বলেছে কোন বছরে গ্রামের জনসংখ্যা 15% বৃদ্ধি পায়। বছর শেষে জনসংখ্যা 6,900 হলে বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? তাহলে 15% যেহেতু বাড়ে, তার মানে এখন বৃদ্ধি পাওয়া জনসংখ্যাটার পার্সেন্টেজ হচ্ছে 115%। তো বছর শেষে জনসংখ্যা হচ্ছে 6,900, তার মানে এই 115% এর ভ্যালু কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন মতে এই 115% এর ভ্যালু হচ্ছে 6,900। সেখান থেকে আমার 100% এর ভ্যালু আসবে 6,900 ডিভাইডেড বাই 115 গুণন 100, অর্থাৎ আমার আসছে 6,000। তার মানে বছরের শুরুতে আমার জনসংখ্যা ছিল এই 6,000 জন।
আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। পরেরটায় বলেছে কোন বছর গ্রামের জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, বছর শেষে জনসংখ্যা 1650। আগের মতোই। তাহলে 10% বাড়ার কারণে বর্তমানে জনসংখ্যা আসবে 100 যোগ 10, তার মানে এই 110%। তাহলে প্রশ্ন মতে এই 110 এর ভ্যালু হচ্ছে 1650। তাহলে 100% এর ভ্যালু আসবে 1650 ডিভাইডেড বাই 110 গুণন হচ্ছে আমার 100। তাহলে আমার উত্তরটা আসবে 1500 জন। তার মানে বছর শুরুতে আমার এতজন ওই শহরের বা ওই গ্রামের জনসংখ্যা ছিল। আশা করি এই ম্যাথগুলো আমরা ভালোভাবেই বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের ম্যাথে আমাকে বলেছে কোন শহরের জন্মহার 7%, মৃত্যু হার 3%। এক বছরে 400 জন লোক বাড়লে জনসংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে জন্মহার 7%, মৃত্যু হার 3%, তার মানে বেঁচে যায় জনসংখ্যা কত পার্সেন্ট? 7% মাইনাস 3%, অর্থাৎ 4%। তো প্রশ্ন মতে এই 400 জন লোক যেহেতু বাড়ে, তার মানে এই 4% এর ভ্যালু এইটা। তাহলে এই 4% ইজ ইকুয়াল টু হচ্ছে 400। তাহলে এখান থেকে আমার 100% এর ভ্যালু আসবে 400 ডিভাইডেড বাই 4 গুণন হচ্ছে 100, অর্থাৎ 10,000 জন। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা নির্ভরশীল ঘটনা শিখব, অর্থাৎ আমাদের একটা ঘটনার উপর আরেকটা ঘটনা ডিপেন্ড করবে। যেমন কোন পরীক্ষায় পরীক্ষার্থীরা 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করে। উভয় বিষয়ে 60% পাশ করলে উভয় বিষয়ে ফেল পার্সেন্ট বের করতে হবে। তাহলে 80% গণিতে পাস, এর মধ্যে কি 60% ইনক্লুডেড? তাহলে শুধু গণিতে আমার হচ্ছে 80 মাইনাস 60 মানে হচ্ছে 20%। আর হচ্ছে শুধু বাংলায় আমার হচ্ছে 70 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 10%। আর উভয় তো আমার ছিলই। তাহলে 100 জন যদি পরীক্ষা দেয়, তাহলে তাদের থেকে যদি আমি পাশের পার্সেন্টেজ গুলাকে বাদ দিয়ে দিই, তাহলে কি আমি ফেলের পার্সেন্ট পাবো? তার মানে আমার ফেলের পার্সেন্টটা আসবে 100 মাইনাস 20 মানে 80 মাইনাস 10 মানে 70 মাইনাস 60, অর্থাৎ 10%। তার মানে এই উভয় বিষয়ে ফেল হচ্ছে আমার এই 10%। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে উভয় বিষয়ে ফেল এটা কিভাবে হয়? কারণ যখন আমরা শুধু ম্যাথে পাস বের করেছি, তার মানে এরা কিন্তু বাংলায় ফেল। যখন আমরা শুধু বাংলায় পাস বের করেছি, তখন এরা কিন্তু ম্যাথে ফেল। তার মানে একটা বিষয়ে ফেল কিন্তু এখানে বের করাই আছে। তাহলে এইটা আসবে আসলে আমার দুইটা বিষয় যারা ফেল করেছে। ওকে, পরেরটায় যাই। কোন পরীক্ষায় ফিজিক্সে 85% এবং রসায়নে 81% পাস করে। উভয় বিষয়ে 76% পাস করলে উভয় বিষয়ে ফেল কত? আগের মতোই। তাহলে শুধু ফিজিক্স আমার উভয় বিষয়ে পাস ছিল 76, আর উভয় বিষয়ে ফিজিক্সে পাস ছিল 85। তার মানে হচ্ছে 85 মাইনাস 76 হচ্ছে আমার 9%। আর অনলি কেমিস্ট্রি হচ্ছে 81 মাইনাস 76, অর্থাৎ 5%। তাহলে টোটাল অল সাবজেক্টে ফেল করেছে কারা? 100 মাইনাস 9 মাইনাস 5 মাইনাস 76। তার মানে আমার এই
10%। তার মানে এই দুই সাবজেক্টে ফেল হচ্ছে আমার 10%। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলেছে কোনো পরীক্ষায় 18% ইংরেজিতে, 12% গণিতে এবং উভয় বিষয়ে 9% ফেল করে, উভয় বিষয়ে পাস আমাকে বের করতে হবে। তাহলে 18% ইংরেজিতে ফেল, তাহলে ইংরেজিতে পাস। এখন এই 18%-এর মধ্যে 9% তো আমার উভয় বিষয়ে ফেল, তাহলে শুধু ইংলিশে হচ্ছে আমার 18 মাইনাস 9, তার মানে 9%। আর অনলি ম্যাথে আমার হচ্ছে 12 মাইনাস 9, মানে হচ্ছে 3%। তাহলে টোটাল ফেল আমার হচ্ছে 9 প্লাস 3 প্লাস 9, অর্থাৎ হচ্ছে 21%। তার মানে আমার দুই সাবজেক্টই পাস ইজ ইকুয়াল টু আসবে 100 মাইনাস 21 ইজ ইকুয়াল টু 79%। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলেছে স্কুলে 70% শিক্ষার্থী ইংলিশ, 80% শিক্ষার্থী বাংলায় পাশ করে, 10% শিক্ষার্থী দুই বিষয়ে ফেল করে। 300 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন পরীক্ষা দিয়েছিল? আচ্ছা, এই ম্যাথটা একটু চিন্তা করে করতে হবে আমাদের। কারণ এখানে আমাকে 300 জন উভয় বিষয়ে পাস বলে দিয়েছে, অর্থাৎ আমার কিন্তু একটা আছে মানুষের সংখ্যা দিয়ে, বাকিগুলো আছে আমার পার্সেন্টেজ দিয়ে। তো 70 জন শিক্ষার্থী ইংলিশে পাস আর 80 জন শিক্ষার্থী বাংলায় পাস, তাহলে 70 জন যদি ইংলিশে পাস করে তাহলে বাকি 30 জন কোথায়? ইংলিশে ফেল। তাহলে আমার ফেল ইংলিশে হচ্ছে 100 মাইনাস 70, অর্থাৎ 30%। তাহলে শুধু ইংলিশে ফেল আমার এই 10%টা বাদ দিয়ে দিব, তাহলে 30 মাইনাস 10 অর্থাৎ 20। একইভাবে ফেল বাংলায় হচ্ছে 100 মাইনাস 80 অর্থাৎ 20। আর অনলি বাংলায় ফেল হচ্ছে আমার 20 মাইনাস 10 অর্থাৎ 10। তাহলে আমি অনলি বাংলায়, অনলি ইংলিশ জানি, অনলি বাংলা জানি, বোথ এটাও জানি। তাহলে আমার ফেলগুলো আমি বের করে ফেলেছি। তো যারা শুধুমাত্র ইংলিশে ফেল তারা কি আবার বাংলায় পাস? যারা শুধুমাত্র বাংলায় ফেল তারা আবার ইংলিশে পাস। তাহলে আমি যদি টোটাল নাম্বার থেকে এই অনলি বাংলায় পাস মাইনাস অনলি তে পাস মাইনাস বোথ ফেল বাদ দিয়ে দেই, তাহলে অনলি গুলা কিন্তু বাদ, বোথ ফেইলও বাদ, তাহলে থাকে কারা? বোথ পাস। তার মানে 100 মাইনাস এই যে অনলি বাংলায় পাস মানে হচ্ছে অনলি ইংলিশে ফেল, তার মানে হচ্ছে 20। তারপরে অনলি ইংলিশে পাস তার মানে হচ্ছে অনলি বাংলায় ফেল, তার মানে হচ্ছে 10। আর বোথ ফেল তো আমি জানি 10, তাহলে 40 বাদ দিলে আমার থাকে 60। এই যে 60%, এই 60%-এর ভ্যালুটাই কিন্তু আমার নাম্বার করে দেওয়া আছে এইখানে। এই 60-র ভ্যালুটাই হচ্ছে এই 300 জন। তাহলে এখন যদি আমি লিখি যে 60% is equal to 300, তাহলে 100% is equal to 300 divided by 60 into হচ্ছে 100। তাহলে আমার অ্যান্সারটা আসবে 500 জন।
তার মানে আমার মোট শিক্ষার্থী ছিল এই 500 জন। আশা করি এই ক্রিটিক্যাল ম্যাথটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এই সঙ্গে শতকরা হিসাবে আমার সর্বশেষ ম্যাথটাও আমি করে ফেললাম। আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আপনাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।